আমি তার সন্ধ্যা মালতী। আনিকা অনামিকাকে টেনে সরিয়ে দেয় জেডির থেকে। এরপর জেডির দিকে চেয়ে বলে, আমাদের সাথে মজা করছিস তুই? সন্ধ্যা তোর ভালোবাসার মানুষ, আর এসবের পেছনে তুই ছিলি মানে? জেডি মাথা নাড়ালো দুদিকে। এরপর হেসে এভি সন্ধ্যা পান এরপর হেসে বলে, এভি সন্ধ্যা পান সৌম্য সবার জীবন এলোমেলো আমার কারণে। আর তারপর বাকিটুকু বলার আগেই আনিকার হাজবেন্ড ঘরের ভেতর প্রবেশ করে। জেডির দিকে চেয়ে শক্ত গলায় বলে, তোমাদের প্রাণের বন্ধু দিনের পর দিন আকাশের পেছনে থেকে ছুরি চালিয়েছে। তাদের প্রত্যেকের জীবন ধ্বংস করতে চেয়েছে। আর তোমাদের সবার প্রিয় আকাশের মাকেও মেরে ফেলেছে। ওই ডক্টরটাকেও মেরে ফেলেছে, সাথে সৌম্যর একটা ফ্রেন্ডকেও মেরেছে। মাত্র সব খবর নিয়ে আসলাম, ও তোমাদের বন্ধু নয়, বেইমানও। কথাগুলো বলতে গিয়ে আনিকার হাজবেন্ডের গলা ধরে আসে। হয়তো আসমানি নেওয়ানের পরিবার তাদের আপন নয়, তবে আনিকার সূত্রে সম্পর্ক বেশ ভালো ছিল। আজ সেই পরিবারের এই বেহাল দশা দেখে ছেলেটা নিতে পারছে না। আনিকা তার হাজবেন্ডের মুখে প্রিয় বন্ধুকে নিয়ে এসব কথা শুনে কেমন স্তব্ধ হয়। বিস্ময় দৃষ্টি জোড়া জেডির পানে। এদিকে আনিকার পাশে দাঁড়ানো অনামিকার অবস্থাও একই। সে নির্জীব দৃষ্টিতে জেডির দিকে চেয়ে আছে, চোখ দুটো বেয়ে নোনা জল গড়ায়। আনিকা জেডির দিকে আঙ্গুল উঁচিয়ে থেমে থেমে বলে, তুই সত্যি এই সব করেছিস জেডি? জেডি হেয়ালি করে বলে, করলাম তো। কথাটা শুনতে আনিকা জেডির গালে শক্তপোক্ত একটা থাপ্পড় দেয়। জেডির শরীর সামান্য নড়ে চড়ে উঠল। তবে সে বিশেষ পাত্তা দিল না। থাপ্পড় খেয়েও ঘাড় ঘুরিয়ে দুদিকে নাড়ায়, আবার বলে, ইম্পর্টেন্ট কাজ আছে, একটু রেস্ট নিতে আসলাম। আর তোরা কি সার্কাস শুরু করলি? আনিকা রেগে জেডির শার্টের কলার টেনে ধরে চিৎকার করে বলে, আমাদের আসমানি আন্টিকে মেরেছিস তুই? তোর সবচেয়ে প্রিয় বন্ধু এবির সাথে এত বড় বেইমানি করেছিস? মাথা ঠিক আছে তোর? কি করেছিস এসব? জেডি হেসে বলে, মাথা ঠিক আছে বলে এত সব করতে পারলাম। মাথা ঠিক না থাকলে প্ল্যান সাজানো যায়, মূর্খ। আনিকা রেগে জেডিকে একটা ধাক্কা দেয়। চোখজোড়া ভিজে উঠছে মেয়েটার, ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে, তোর কোনোদিনও ভালো হবে না জেডি। তুই আন্টিকে কি করে? আনিকা বলতে পারে না, গলা আটকে আসছে। জেডি আনিকার ব্যথাতুর মুখের দিকে চেয়ে মলিন হাসল। আনিকার বলা তোর ভালো হবে না কোনোদিন কোথাও একটা লাগলো খুব। জেডির কিছুটা শব্দ করে হেসে বিড়বিড় করে, জানি জানি, আমার ভালো হতে হলে তো আমি আমার সন্ধ্যা পানকেই হারাতাম না। আমার সাথে খারাপ হবে বলেই তো আমি আমার সন্ধ্যা পানকে হারিয়েছি। আনিকা ভাঙা গলায় বলে, আরে সন্ধ্যা তোর এবির বউ, তার ভালোবাসা, তার সব কিছু। ও কত কিছু সহ্য করে সন্ধ্যাকে তার জীবনে ফিরিয়ে পেয়েছিল, জানিস কিছু? আর তুই যে এভিকে ভালোবেসে জান জান ডেকে ভালোবাসার প্রুফ দিতে চেয়ে চেয়ে মুখের ফেনা তুলে ফেলতি, তুই সেই এভির সাথে কিভাবে এমন বেইমানি করতে পারলি? তোর কলিজা একটুও লাগেনি জেডি? তুই এতটা অমানুষ কি কবে থেকে হয়ে গেলি? জেডির বুকে ব্যথা উঠল, চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো। দম বন্ধ লাগলেও মাথা নিচু করে ভাঙা গলায় বলে, বিলিভ মি, আমি আমার এভিজানকে কষ্ট দিতে চাইনি আনিকা। এভিজান বিন্দুমাত্র দুঃখ পাবে না বলেই তো আমি এই পথে পা বাড়িয়েছিলাম। কথাটা শুনতেই আনিকা তেড়ে যেতে নেয় জেডির দিকে, কিন্তু আনিকার হাজবেন্ড এগিয়ে এসে আনিকাকে আগলে নেয়। আনিকার আগে ফুঁসতে ফুঁসতে রাগান্বিত স্বরে বলে, আবারও মিথ্যে বলছিস তুই? গত কয়েকটা বছরে আমি আকাশের ব্যাপার নিয়ে তোর সাথে কত হাজারবার কথা বলতে বসেছি, আর তুই দিনের পর দিন আমাকে মিথ্যে বলেছিস। দিনের পর দিন আমাকে বলেছিস আন্টি তোর আপন, অথচ আজ তাকে মেরে দিয়ে সে কথাও মিথ্যে বানিয়ে দিলি। মিথ্যা বলতে বলতে একদিন তোর জিভ কেটে পড়ে যাবে জেডি। জেডির চোখ বুজে নিল। জীবনে প্রথম আনিকা তার সাথে এত রুড আচরণ করছে, তার কেন যেন আর সহ্য হচ্ছে না। অসহনীয় ব্যথা নিয়ে চুপচাপ বসে রইল। আনিকার হাজবেন্ড জেডির উদ্দেশ্যে রুড কণ্ঠে বলে, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও জেডি। আমাদের বাসায় কোনো ক্রিমিনালের জায়গা হবে না। জেডি আনিকার হাজবেন্ডের কথায় বিরক্ত হলো, রেগে তাকালো লোকটির দিকে। নির্দিষ্ট কজন মানুষ ব্যতীত কারো বাঁকা কথা তো দূর, সোজা কথাও সহ্য হয় না তার। যেমনটা আনিকার হাজবেন্ডের কথা সহ্য হলো না, সেই লোকটির উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে, এই গলা নিচু, আমার বডিতে এখনো এনাফ এনার্জি আছে, বুঝেছ? আনিকা চেঁচিয়ে ওঠে, কি করবি? আমার হাজবেন্ডকেও মেরে ফেলবি? নিজের স্বার্থে সামান্য ঘা লাগলেই যে কাউকে মেরে দিস, এটাই তাও তোর পেশা, তাই না?
জেডি আনিকার দিকে চেয়ে ঢোক গিলল, কিছু বলতে নেয় তার আগেই আনিকা কান্না মাখা গলায় শব্দ করে চেঁচিয়ে ওঠে, এখনই বেরোবি এই বাড়ি থেকে, নয়তো তোকে আজ খুন করে ফেলবো আমি। এতদিন আমরা সবাই মিলে দুধকলা দিয়ে কালসাপ পুষেছি, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। শেষ কথাটা বলতে গিয়ে আরো জোরে চেঁচালো আনিকা। আনিকার কথায় জেডির যেমন খারাপ লাগলো তেমনি ভীষণ অপমানিত বোধ হলো। এমন নয় যে তার থাকার জায়গা নেই, এজন্য সে এখানে এসেছে। সে এসেছে তাদের বন্ধুত্বের শুরু থেকে তাকে মন থেকে সাপোর্ট করে আসা আনিকার কাছে। কিন্তু ততক্ষণে সবাই সব জেনে তাকে নোংরাদের কাতারে ফেলে আর জায়গা দিচ্ছে না তাকে। একটু বড় হওয়ার পর তার আর আকাশের তো ঝামেলা লেগেই থাকলো, যার পরিধি বাড়তে বাড়তে এক বীভৎস পর্যায়ে চলে গিয়েছে। আর অরুণ তো তাকে কারণ ছাড়াই সহ্য করতে পারে না। এর মধ্যে আনিকায় একজন ছিল যার সাথে টুকটাক দেখা হলে বড় বোনের ফিল পেত জেডি। কিন্তু এখন আর এসবের দিন নেই। সবকিছুর পথ সে নিজ হাতে বন্ধ করেছে। জেডি দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বেড থেকে উঠে দাঁড়িয়ে ছোট করে বলে, যাচ্ছি। কথাটা বলে আনিকার দিকে তাকালো। আনিকা তার ভেজা মুখ ফিরিয়ে নিল জেডির থেকে। জেডি মলিন হাসলো। সে দেশে আসার পর সর্বপ্রথম আকাশের সাথে দেখা করত, আর দ্বিতীয় মানুষটা ছিল আনিকা। যদিও সে জেলে থাকা অবস্থায় সবাই তাকে ভুলে গিয়েছিল, এরপর জেল থেকে বেরোনোর পর এত সব কাণ্ডের পর স্বাভাবিক সে আকাশের সামনে গিয়ে দাঁড়ালে আকাশ তাকে ফিরিয়ে দিয়েছে। তবে আনিকা তার সাথে সব নর্মাল করে নিয়েছিল। সে দূরে ছিল বলে তাকে দোষারোপ করেছে, উত্তরে জেডি কিছু বলেনি। বলেনি সে জেলের এক কোণায় বসে একটা বন্ধুর মতো পিঁপড়ের জন্য হলেও কত অপেক্ষা করেছিল দিনের পর দিন, কিন্তু কারো দেখা পায়নি। জেডির ঝাপসা চোখজোড়া আনিকার থেকে সরিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়, কিন্তু দৃষ্টি অনামিকার দিকে পড়লে তার পা থেমে যায়। ধীরে পায়ে এগিয়ে এসে দাঁড়ায় অনামিকার সামনে। অনামিকা মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলতে ব্যস্ত, থেকে থেকে কেঁপে উঠছে। জেডির সাথে তার পরিচয় ছোট থেকেই ছিল, যখন থেকে তার আপুর সাথে পরিচয় ছিল জেডির। কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠেছিল যখন জেডির আকাশের সাথে প্রথম ঝামেলা হয়েছিল। তখন জেডি আনিকার কাছে সমাধানের জন্য অনেক বেশি আসতো। আর তখনই তার সাথে জেডির ভাই বোনের মতো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সে তখন ভালোই ছোট ছিল। জেডি তাকে রোজ রোজ তার পছন্দের জিনিস এনে দিত, তার মাথায় হাত বুলাতো, অনেক আদর করতো তাকে। অনামিকা প্রথম জেডিকে ভয় পেত, না মেশার কারণে এমনটা হতো। কিন্তু জেডির বন্ধুত্বপূর্ণ আচরণে ধীরে ধীরে অনামিকা সহজ হয় জেডির সাথে। জেডি বড় ভাইয়ের মতো খুব আপন একজন হয়ে ওঠে, হুট করে হারিয়ে গিয়েছিল। অনামিকা দুঃখ পেয়েছিল, তার তো বড় ভাই ছিল না। এজন্য জেডিকে সেই জায়গাটা সে মন থেকে দিয়েছিল। তারা সবাই ভেবেছিল জেডি তাদের ভুলে গিয়েছে। বছরের পর বছর চলে গিয়েছে, জেডি ইংল্যান্ড থেকে ফেরেনি। সে তার সব বান্ধবীদের বলে বেড়াতো তার একটা মিথ্যে মিথ্যে বড় ভাই ছিল, যে তাকে মিথ্যে মিথ্যে আদরও করত। আর তারপর সত্যি সত্যি তাকে ভুলে গিয়েছে। এরপর হঠাৎ করে অরুণের সাথে তার অনলাইনে পরিচয় হয়, ধীরে ধীরে বন্ধুত্ব, আর তারপর ভালোবাসা। কিন্তু বছরের মাথায় অরুণকে মেয়ে বা ছেলে হিসেবে জানার পর অরুণের সাথে তার ঝামেলা হয়েছিল। আর সেই ঝামেলা এমন এক পর্যায়ে গিয়েছিল যে সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। তার ফ্যামিলি তাকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর সে ঘরকুনো হয়ে গেল, অরুণের ওই রূপ সহ্য করতে পারছিল না। তখন জেডির কথা খুব মনে পড়তো। তারা সবাই জানতো জেডি অনেক ছোট থেকে একটি মেয়েকে ভালোবাসতো। সবার কথা সে জানে না, তবে জেডিকে যে সে যতটুকু চিনেছে, জেডি ভালোবাসা নিয়ে অদ্ভুত অদ্ভুত কথা বলতো। শুনতে ভালো লাগতো। জেডির সাথে থেকে থেকে তার ভালোই বুদ্ধি বেড়েছিল, বিশেষ করে এসব ভালোবাসার ব্যাপার স্যাপার নিয়ে। এরপর অনামিকা অরুণকে শিক্ষা দেওয়ার জন্য নাটক করেছিল সে বিয়ে করেছে। সত্যি বলতে সে অরুণকে টেস্ট করতে চাইছিল। কিন্তু সে দূর থেকে অরুণকে দিব্যি ভালো থাকতে দেখে হতাশ হয়। অরুণ একবার সত্য মিথ্যা যাচাই করতেও আসেনি। কে জানতো অরুণ আবারও মেয়েদের সাথে মেশা শুরু করেছিল কিনা। অনামিকা ধরেই নিয়েছিল অরুণ তাকে ভালোবাসেনি। আসলে ভালোবাসার মাঝে অন্য মেয়েরা আসলে সেটাকে আর ভালোবাসা বলে না। অনামিকা মেনে নিয়েছিল, অরুণকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, একা একাই নিজের জীবন যেভাবে পারছিল চলছিল। এরপর হঠাৎই একদিন বাংলাদেশে জেডির আগমন ঘটে। সময়টা ছিল আকাশের অ্যাক্সিডেন্টের 4 মাস পর। আকাশকে জীবিত সাথে জেডিকে দেখে তার ভীষণ অবাক হয়েছিল।
জেডি আনিকাকে এটা ওটা বলে মানাতে পারলেও অনামিকা আর শুনছিল না। তার কথা ছিল, আমার ভাইয়া মরে গেছে, সরো সরো। জেডি কনফিউজড হয়ে যেত, কি করবে বুঝতে পারতো না। আনিকার কাছে হেল্প চাইলে আনিকা নিজেই ভিলেনগিরি করত। জেডি ছিল ভীষণ মিশুক স্বভাবের, তার আদুরে ভঙ্গিতে যে কারো থেকে মন জয় করে নিতে পারত। যেমনটা জেডি সবার সেবার আনিকার অভিমান ভাঙাতে করেছিল। কান ধরে উঠবোস করেছিল অনামিকা, আর আনিকা সেদিন ভীষণ অবাক হয়েছিল। অনামিকার চেয়ে আনিকা বেশি অবাক হয়েছিল। সে বলেছিল, আকাশের জন্য সব মানা যায়, কিন্তু আমার বোনের জন্য কিভাবে কি? জেডি হেসে বলেছিল, আমার তো এই একটাই ছোট বোন। জেডি কথাটাও হেসে বললেও সে কথায় হাজারো আবেগ মিশেছিল। অনামিকা আনিকা বুঝেছিল জেডির ছোটবেলা থেকে বেড়ে ওঠার কাহিনী টুকু তারা জানতো। জেডির কেউ বলতে একজন রক্তের বাবাই ছিল, যে শুধু নামেই বাবা ছিল। আদতেও জেডির কেউ ছিল না, থাকার মধ্যে তারা বন্ধুরাই ছিল। আর জেডির সেই প্রেমিকা আর ভাই। তার এই শূন্যতার জীবনে হুটহাট কাউকে পেয়ে গেলে জেডি তাকে আপনের চেয়েও আপন করে নিত। যেমনটা সে অনামিকার ক্ষেত্রে করেছিল, খুব অল্প সময়ে মেয়েটিকে তার বোন বানিয়েছিল। জেডি ফিরে আসার পর অনামিকার অভিমান ভাঙলে আবারও তাদের সম্পর্ক সুন্দর হয়। আনিকার কাছে অরুণ আর অনামিকার কাহিনী জেডি শোনে। সে অরুণের ব্যাপারে খোঁজ নেয়, এরপর অনামিকাকে মানায়। অনামিকাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় অরুণের প্রতিটি পদক্ষেপ। অনামিকাকে উপলব্ধি করায় অরুণ শুধু তাকে ভালোবাসে। অনামিকা সেদিন জেডির সামনে বসে অনেকক্ষণ কেঁদেছিল। বছরের পর বছর যার থেকে দূরে থেকে যার জন্য চোখের জল ফেলেছে, সে শুধু তাকে ভালোবেসে আর কখনো কোনো মেয়ের সাথে মেশা তো দূর, কখনো কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। উল্টো সেও দিনের পর দিন অনামিকার বিয়ে করেছে ভেবে অরুণ কত দুঃখ পেয়েছে। খুব বেশি দিন হয়নি জেডি অরুণ আর অনামিকার সম্পর্কটি একেবারে ঠিক করে দিয়েছে। তবে অনামিকার কাছে জেডির অনুরোধ ছিল অনামিকা যেন অরুণ আর অনামিকার সম্পর্ক নিয়ে জেডির নাম অরুণের সামনে উচ্চারণ না করে। অনামিকা কারণ জিজ্ঞেস করলে জেডি উচ্চস্বরে হেসে বলেছিল, কারণ আমি ওর শত্রু, আর ও আমার। জেডির কথা শুনে অনামিকা কেন যেন অনেক হেসেছিল। এরপর সে এ নিয়ে অরুণকে কিছুই বলেনি, জেডিকে দেওয়া কথা রেখেছিল। তারপর জেডির মুখে আবারও সেই অচেনা নামক সন্ধ্যার কথা শুনে অনামিকা ভীষণ এক্সাইটেড হয়ে যেত তার জেডি ভাইয়ার ভালোবাসার মানুষকে দেখার জন্য। জেডি হাসতে হাসতে বলতো, আমার বরযাত্রী হিসেবে এভিজান আর তুই সবার আগে থাকবি, বাকিদের লাইন কিন্তু থাকবে না। আনিকা রেগে বলতো, হায় রে অকৃতজ্ঞ, আমার জন্যই আমার বোনটাকে পেয়েছিস, একটু মনে রাখিস। জেডি মাসি তাড়ানোর ভঙ্গি করে হেসে বলতো, তুই আমার খালা আর অনামিকা আমার ছোট্ট কিউট বোন। খালার সিরিয়াল নাই, দূরে যা। সেই পুরনো দিনের হারিয়ে গেছে, নিমিষে হারিয়ে গেছে সবকিছু। পুরনো সেই কথাগুলো ভেবে অনামিকা আরো দমবন্ধ লাগলো। সে ধীরে ধীরে মাথা তুলে জেডির দিকে চেয়ে বলে, তুমি এসব কিচ্ছু করনি, তুমি মিথ্যে বলছো তাই না জেডি ভাইয়া? জেডি ঢোক গিলল, নিজেকে সামলে মৃদু হেসে বলল, মিথ্যে নয় অনামিকা, সব তো সত্য। তোদের প্রিয় আন্টিকে মেরেছি নিজের স্বার্থের জন্য, এটা মেনে নে। অনামিকার ফোঁপানির মাত্রা বাড়ে, সে কাঁদতে কাঁদতেই বলে, তাহলে তুমি নিজের স্বার্থের জন্য আমাকেও মেরে ফেলবে তাই না? জেডির বুকটা কেমন যেন করে উঠল। সে অসহায় দৃষ্টিতে তাকালো অনামিকার কান্নামাখা মুখের দিকে। কত হাজার বার যে এই মেয়েটার মাথায় স্নেহের হাত বুলিয়েছে সে, তার হিসেব নেই। মেয়েটাও কি আদুরে, বড় ভাইয়ের আদর পেতে সবসময় তার কাছে ঘুরঘুর করত। আর আজ তাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সে তার স্বার্থের জন্য তার বোনটাকে মেরে ফেলবে কিনা। জেডি অনামিকার থেকে তার ঝাপসা দৃষ্টিজোড়া সরিয়ে নেয়। এদিক ওদিক তাকিয়ে পলক ঝাপটে নিজেকে সামলায়, প্রসঙ্গ পাল্টে বলে, অরুণ তোকে ভীষণ ভালোবাসে, ওকে আর কষ্ট দিস না কেমন? আমাদের হয়তো আর দেখা হবে না, সাবধানে থাকিস। অরুণের সাথে বিয়েটা দ্রুত সেরে ফেলবি, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পেছন থেকে আনিকা রাগান্বিত স্বরে বলে, তুই এই সব লোক দেখানো কাজ আমাদের লাগবে না। আমরা পঙ্গু না, সব কাজ আমরা নিজেরাই করতে পারি। তুই প্লিজ চলে যা, শান্তি দে আমাদের, তোকে দেখলেই গা জ্বলছে আমার। যিনি অনামিকার মাথায় হাত দিতে নিচ্ছিল, আনিকার কথায় থেমে যায় তার হাত। বুকে ব্যথা উঠেছে খুব। কাপা ডান হাতটি সে ধীরে ধীরে আনিকার মাথায় দিয়ে মলিন হেসে বলে, যাচ্ছি। অনামিকা অসহায় কণ্ঠে বলে, কোথায় যাবে তুমি? জেডি দীর্ঘশ্বাস ফেলে বলে, নিকৃষ্টদের জায়গা যেখানে সেখানেই যাব, তুই মন দিয়ে সংসার করবি কিন্তু। অনামিকা ঢোক গিলে বলে, আবারও ইংল্যান্ড চলে যাবে আর ফিরবে না?
অনামিকার কথা শুনে জেডি একটু শব্দ করেই হেসে ফেলল, যদিও সেই হাসিতে প্রাণ নেই। এরপর উল্টো ঘুরে একটু একটু করে এগিয়ে যায় আর ধরা গলায় বলে, দেখা যাক কোথায় যাওয়া যায়। তবে চিন্তা নেই, কারো সুখময় জীবনে আর আমি অধীরের কালো ছায়া ফেলবো না। কথাটা বলে সে উল্টো পথে এগোয়। আনিকা মলিন মুখে জেডির দিকে চেয়ে রইল। এই প্রথমবারের মতো সে জেডির সাথে এত খারাপ ব্যবহার করলো। এই প্রথমবার সে জেডিকে এক প্রকার তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। আনিকার দম বন্ধ লাগে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকা জেডির পানে চেয়ে নোনা জল গড়ায়। বাঁ হাতে বেডের কোণা ধরে ফুপিয়ে ওঠে। শুনেছিল বড় বোনরা নাকি মায়ের মতো হয়। সে জেডির বন্ধু ছাড়াও কি ছিল জানে না। তবে আজ বুকটায় ভীষণ এক শূন্যতা কাজ করছে। সে এসব মানতে পারছে না। জেডিকে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে অনামিকার আরো কান্না পায়। সে বড় বড় পায়ে কয়েক পা এগিয়ে এসে ভাঙা গলায় শব্দ করে ডাকে, জেডি ভাইয়া। জেডির চলন্ত পা থেমে যায় এক মুহূর্তের জন্য। ঢোক গিলল দুবার, এরপর আবারও এগিয়ে যায় সামনের দিকে। অনামিকার ডাককে অগ্রাহ্য করে সে এগোয়। ডান হাত উঠিয়ে শার্টের হাতা দিয়ে ঝাপসা চোখজোড়া মুছে নেয়। বিড়বিড় করে, তোদের সবাইকে ভীষণ ভালোবাসি আমি, আফসোস এ কথা বিশ্বাস করার জন্য একটি পিঁপড়েও বোধহয় আর বেঁচে নেই। জেডির দু চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়ায়। দম বন্ধকর অনুভূতি নিয়ে সে এগিয়ে যায় কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। ওদিকে অনামিকা থেমে নেই। সে জেডির পিছু পিছু আসতেছে তো আসতেইছে। চোখ দু চোখ বেয়ে নোনা জল থেমে নেই। মেয়েটি ব্যস্ত পায়ে এগিয়ে আসে আর কান্না মাখা গলায় বলে, জেডি ভাইয়া দাঁড়াও, আমার তোমার সাথে কথা আছে। তুমি মিথ্যে বলছো আমি জানি। কেন মিথ্যে বলছো বলে যাও আমায়। অনামিকার বলা কথা জেডির কানে আসলে তাকে অসীম অসহায়ত্ব ঘিরে ধরে। ঢোক গিলে শব্দ করে আওড়ায়, মিথ্যা বলছি না আমি। তুই ভিতরে যা অনামিকা, পিছু পিছু এসে আমাকে ডিস্টার্ব করছিস কেন? জেডির কথাগুলো বললেও তার পা থেমে নেই। সে অলরেডি আনিকাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়েছে। ওদিকে অনামিকাও থেমে নেই। সে পিছু আসছে তো আসছেই। অনবরত ডাকছে জেডিকে। জেডি পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় তার গাড়ির দিকে। ৩ মিনিটের মাথায় জেডি তার গাড়ির কাছে পৌঁছে দাঁড়ায়। দু হাতে গাড়ি আঁকড়ে ধরে চোখ দুটো বুজে নেয়। শরীরটা আর চলছে না, মনটা বড্ড ক্লান্ত। ডান দিক থেকে অনামিকার কান্নামাখা ডাক অনবরত ভেসে আসছে। জেডি আর নিতে পারছে না। সেই অল্প কয়েকটা দিনে সে অনামিকাকে কি খুব বেশি ভালোবাসা দিয়েছিল? এজন্য মেয়েটা এখনো তার পিছু পড়ে আছে। সবাই মুখ ফিরিয়ে নিলেও এই বাচ্চা মেয়েটা এখনো তার দিক দিয়ে এগিয়ে আসছে। যেটি ডান দিকে ঘাড় বাঁকিয়ে ঝাপসা চোখে বিধ্বস্ত হয়ে ছোট ছোট পায়ে এগিয়ে আসা অনামিকার দিকে তাকায়। মেয়েটির মাথা থেকে ওড়না পড়ে গিয়েছে, পায়ে জুতা নেই। জেডির ঝাপসা চোখ আরেকটু ঝাপসা হয়, কিন্তু সে দ্রুত চোখ বুজে নেয়। সে গলে গেলে কি করে হবে, তার যে এখনো অনেক কাজ বাকি। জেডি নিজেকে শক্ত করে বড় বড় পায়ে এগিয়ে গিয়ে অনামিকার সামনে এসে দাঁড়ায়। জেডিকে ফিরতে দেখে অনামিকার পা থেমে যায়। মেয়েটা একটু স্বস্তি পায়। তার জীবনে তার বড় ভাই নামে জেডির অবদান অনেক। আর জেডি যে অরুণকে ভালোবাসে এটা সে বোঝে। কিন্তু জেডি নিজেকে যেমন দেখায় সে আসলে তেমন নয়। এটা সে অরুণের ব্যাপার নিয়ে জেডির রিয়াকশন দেখে খুব ভালো করে বেশি বুঝেছে। অনামিকা চোখ মুছে বলতে নেয়, জেডি ভাইয়া তুমি কেন মিথ্যা? এতটুকু বলতেই জেডি অনামিকার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অনামিকা পাকা রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে। জীবনের প্রথম এত আদুরে জেডির হাতে এত জোরে থাপ্পড় খেয়ে অনামিকা স্তব্ধ হয়ে যায়। মাথা ভন ভন করে উঠল। গাল টনটন করে উঠে দু চোখ বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ে। জেডি তার ডান হাতের একটি আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, আর কতবার বলবো এসব আমি করেছি, আমি নিকৃষ্ট, আমি খারাপ। মন টন কিছুই নেই আমার। আমি শুধু মানুষকে দুঃখ দিতে ভালোবাসি। একটু আগে বলেছিলি না আমি নিজের স্বার্থের জন্য তোকে মারতেও পারবো কিনা? এই যে দেখিয়ে দিলাম। আমি তোকেও মারতে পারবো। শুনতে পেয়েছিস তুই? আর আমার পেছন পেছন এসে ভাইয়া ডেকে ডেকে আমার কানের ১২টা বাজাবি না। সবাই দূরে থাকবি আমার থেকে। শেষ কথাটা বলতে গিয়ে কথা জড়িয়ে আসে জেডির। যে হাতে অনামিকাকে থাপ্পড় মেরেছে সে হাতটি অস্বাভাবিকভাবে কাঁপছে। জেডি রাস্তায় উপুর হয়ে পড়ে থাকা অনামিকার দিকে তাকালো। লালিত চোখ দুটো অতিরিক্ত ঝাপসা হয়ে এসেছে। বুকটায় কি অসহনীয় ব্যথা হচ্ছে, তা কাকে বুঝাবে? জেডি আর এখানে দাঁড়ায় না। সে দ্রুত উল্টো ঘুরে নুয়ে আসা শরীরটা সামনের দিকে টেনে নিয়ে যায়। নিঃশব্দে কান্নারত অনামিকা ধীরে ধীরে উঠে বসে। দু পায়ে দু পাতে
দু হাতের কনুইয়ের দিকটায় ছিলে গিয়েছে। অনামিকা সেদিকে তাকালো না, সে তাকায় ধীরে ধীরে এগিয়ে যাওয়া জেডির পানে। তার বিশ্বাস হয় না এটা জেডি ভাইয়া, যে গত বছরে যে ভাইয়া তাদের বাড়ি আসলে সবার আগে তাকে খুঁজে বের করত। এই জেডি ভাইয়া থাকলে তার বোন তাকে ঠিক করে বকতেও পারতো না। সেই ভাইয়া তাকে এভাবে থাপ্পড় মারতে পারলো। অনামিকা হ্যাংলার মতো আবারও জেডিকে ডাকতে নেয়। তখন ওই পেছন থেকে একটি শক্তপোক্ত পুরুষালী হাত অনামিকার মুখ চেপে ধরে। অনামিকার চোখের আকাশ বড় হয়ে যায়। অনামিকার চোখের আকার বড় হয়ে যায়, দৃষ্টি এখনো জেডির দিকে। সে দু হাত বাড়িয়ে জেডিকে ডাকতে চাইলো, কিন্তু মুখ দিয়ে একটি টু শব্দটিও বের করতে পারলো না। ওদিকে লোকটি এক হাতে অনামিকার মুখ চেপে ধরে রেখে আরেক হাতে অনামিকার দু হাত শক্ত করে ধরে। অনামিকা মোচড়ানো শুরু করে। লোকটি অনামিকাকে ধরে টেনে তার গাড়িতে উঠাতে ব্যস্ত। অনামিকা আগের চেয়েও শক্তি দিয়ে মোচড়াতে থাকে, কিন্তু সে লোকটির শক্তির সাথে পেরে ওঠে না। তার ব্যথাতুর দৃষ্টি এখনো জেডির পানে। চেপে ধরে রাখা মুখের আড়ালে নীরব চিৎকার করে ডাকলো, জেডি ভাইয়া বলে। কিন্তু জেডি একবারের জন্য ওদিকে ফিরল না। কি করে ফিরবে? সে তো মানুষের চিৎকারের শব্দ শুনতে পায়, কিন্তু নীরব চিৎকার তা কি করে শুনবে? সে ক্ষমতা তো আল্লাহ তাকে দেয়নি। নয়তো সে কি তার ছোট বোনকে বাঁচাতে ছুটে আসতো না? যাকে একটা থাপ্পড় দিয়ে হাজার কণা ব্যথা নিয়ে দুর্বল পায়ে সে এগোচ্ছে। লোকটি অনামিকাকে টেনে মাইক্রো গাড়ির ভেতরে ছুঁড়ে ফেলে। অনামিকার চিৎকার দেওয়ার আগেই লোকটি অনামিকার উপর ঝুঁকে বাঁ হাতে আবারও অনামিকার মুখ চেপে ধরে। সামনে থেকে ড্রাইভার গাড়ির দরজা আটকে দেয়। এরপর সে গাড়ি স্টার্ট দেয়। এদিকে অনামিকা লোকটির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য গলা কাটা মুরগির ন্যায় ছটফটায়। এতক্ষণে বুঝে এসেছে এক জঘন্য লোকের কবলে পড়েছে। জেডি অনামিকাকে থাপ্পড় মেরে তার গাড়ির পেছনে এসে দাঁড়ায় বসে। দাঁড়া এসে রাস্তায় বসে, হেলান দিয়ে গাড়ির সাথে। সে কেমন নিস্তব্ধ হয়ে বসে আছে। যে এভিকে একটা ফুলের টোকা দেওয়ার কথা ভাবতো না, সেই এভিকে সে নিজে কত কষ্ট দিয়েছে। যেই সন্ধ্যার মুখ থেকে কখনো হাসি ফুরাতে দিবে না ভাবতো, সেই সন্ধ্যাকে কত শতবার কাঁদিয়েছে। যাকে একটা বোন বানিয়েছিল, যে খুব আদুরে ছিল, তাকে কখনো একটি ছোট্ট আঘাতও করার কল্পনাও করেনি। আজ তাকে কত জোরে থাপ্পড় মেরেছে। জেডির দম বন্ধ লাগলো। জীবন তাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে? চারিদিকে শুধু অন্ধকার। সে না পেরে দু হাতে সর্বশক্তি দিয়ে মাথার চুল টেনে ধরল। আর এই জীবন বইতে পারছে না সে। এক সময় ধীরে ধীরে নিজেকে সামলায়। এখনো তার অনেক কাজ বাকি, তাকে শক্ত হতে হবে। জেডি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ডান হাতে দু চোখে জমা পানি ছিটকে ফেলে গাড়িতে গিয়ে উঠে বসে। রাস্তাটি ফাঁকা, চারিদিকে মানুষ নেই তেমন। মানুষের চলাফেরা খুব কম এদিকে। জেডি আশেপাশে একবার তাকালো। অনামিকাকে খুঁজলো। দেখতে না পেয়ে ভাবলো সে বাড়ির ভেতরে চলে গিয়েছে। জেডি ডান হাতে আরেকবার ঝাপসা চোখ জোড়া মুছে গাড়ি স্টার্ট দেয়। জেডির গাড়ি থেকে কিছুটা সামনের গাড়িটি সেই গাড়ি, যে গাড়িটি এক বিকৃত মস্তিষ্কের লোক অনামিকাকে তুলে নিয়েছে। অথচ জেডি বুঝতেও পারল না, যাকে একটি সামান্য থাপড় দিয়ে সে বারবার চোখ ভিজিয়ে ফেলেছে, তার সে আদুরে বোনকে তার সামনের গাড়িতে এক নরখাদক তার সতীত্ব হরণ করার খেলায় নেমেছে। সেই আদুরে বোনের জীবন ধ্বংসের পথে নেমেছে। এদিকে গাড়িতে থাকা লোকটি অনামিকার গলা থেকে ওড়নার টান মেরে সরিয়ে দেয়। এরপর অনামিকার মুখ সেই ওড়না দিয়ে শক্ত করে বেঁধে দেয়। অনামিকা ছটফটিয়ে ওঠার সুযোগটুকু পেল না। তার আগেই লোকটির হিংস্র থাবায় নিরুপায় মেয়েটি বদ্ধ মুখে চিৎকার করে ওঠে। মুখ খোলা থাকলে হয়তো চিৎকারটি ওই দূর আসমান পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আফসোস, অরুণের একমাত্র ভালোবাসা জেডি, সে আদুরে বোন আনিকার আদুরে ছোট বোনের চিৎকার এই বদ্ধ চলন্ত গাড়ির মাঝেই সীমাবদ্ধ থাকলো। অনামিকা শব্দহীন খুব ডাকলো, জেডি ভাইয়া বলে। ডাকলো তার এত বছরের ভালোবাসার অরুণকে। চোখের সামনে ভেসে উঠল কদিন আগে অরুণের সব জানতে পেরে দৌড়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ার দৃশ্য। ভালোবাসার চাদরে মুড়িয়ে অরুণ তাকে তার বুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য। আর তারপর তাকে ছেড়ে ঝাপসা চোখে চেয়ে বলেছিল, সরি, এটাই শেষ। এরপর একেবারে বিয়ের পর তোমায় স্পর্শ করব এই শেষবারের মতো, ক্ষমা করো। অনামিকা অবাক হয়ে কেবল অরুণকে দেখছিল। একটা সময় যে অরুণ বিয়ের আগে সবকিছু করে ফেলার ব্যাপারটি সাধারণ ভাবে নিত, সেই অরুণকে বিয়ের আগে তাকে সামান্য জড়িয়ে ধরার কারণে সরি বলতে দেখে বিধ্বস্ত অনামিকার কাঁদনে বেজে উঠল আজ সকালে অরুণের বলা আবগীয় শেষ কথা।
তোমাকে অনেক ভালোবাসি অনামিকা। আমি খুব তাড়াতাড়ি তোমায় বিয়ে করে আমার ঘরের রানী করে নিয়ে যাব। তুমি যেভাবে চাইবে সেইভাবে আমরা আমাদের সংসার সাজাবো। ইরার মতো তোমার গ্রামে থাকতে ইচ্ছে হলে আমাকে বলবে। আমি তোমার জন্য এই দেশেই পার্মানেন্ট হয়ে যাব। একটি ছোট্ট গ্রামে আমরা আমাদের সুখের সংসার গড়ব। যে অনলাইনের কারণে আমাদের মাঝে এত দূরত্ব তৈরি হয়েছিল, সেসব আমাদের জীবন থেকে মুছে ফেলবো। ঝামেলা হবে এমন কিছু থাকবে না আমাদের জীবনে। শুধু থাকবে আমার আর তোমার অফুরন্ত ভালোবাসা। গত ৪ বছরে আমি অনেক দুঃখ পেয়েছি। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সব দুঃখ ভুলিয়ে দিও অনামিকা। অনামিকার টকটকে লালিত দু চোখের কোণ ঘেঁষে পানি, নোনা পানি গড়িয়ে পড়ে। দুপা দ্বারা দুপা ছিলে ফেলেছে। কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়া ওই নরপশুর থেকে এক চুল পরিমাণ বাঁচতে পারল না মেয়েটি। কত শতবার গুঙিয়ে উঠল, বুক ফাটা আর্তনাদে নীরব চিৎকার দিল কে জানে। একসময় নুইয়ে পড়া নিস্তজ শরীরটা নিয়ে মনে মনে আওড়ায়, আমি পারলাম না অরুণ তোমার দুঃখ ভুলিয়ে দিতে, পারলাম না তোমার সাথে একটি সুখের সংসার বাঁধতে। আমাকে ক্ষমা করো, আমাকে মনে রেখো। দু চোখের পাতা বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ে। নরপশুটি তার খায়েশ মিটিয়ে অনেকার উপর থেকে সামান্য উঠে, ততক্ষণে অনা অনামিকার শরীরের সব শক্তি শেষ, একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে। লোকটি অনামিকার মুখের বাঁধন খুলে ওড়নাটি অনামিকার গলায় পেঁচিয়ে দুদিক থেকে সর্বশক্তি দিয়ে টান দিয়ে ধরে। অনামিকার দম বন্ধ, চোখ খুলে যায়, বড় বড় হয়ে যায়, শেষবারের মতো বাঁচার আশায় ছটফট করে উঠল। দুপা মুচড়ালো, হাত দিয়ে লোকটিকে সরিয়ে দিতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। শেষবারের মতো চোখের পর্দায় ভেসে উঠল অরুণের হাস্য উজ্জ্বল মুখ। ভাসলো জেডির করা তার সাথে দুষ্টুমি, ভাসলো বড় বোনের কত শত আদর। অস্পষ্ট স্বরে আওড়ালো, আপু, জেডি ভাইয়া, অরুণ ভালোবাসা। অনামিকা তার কথা সম্পূর্ণ করতে পারল না, ছটফটানো থেমে গেল। মোচড়ানো পা দুটো নিস্তেজ হয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে গেল। থেমে গেল বুঝি নিঃশ্বাস। শেষবারের মতো দু চোখ বেয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কমিউনিটির ব্যবধানে সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। এক বদ্ধ গাড়িতে চাপা পড়ে গেল অরুণ আর অনামিকার সাজানো স্বপ্ন। হেরে গেল তারা নিয়তির কাছে। অনামিকার মৃত্যু নিশ্চিত হতে লোকটি গাড়ির দরজা খুলে অনামিকার নিথর দেহ চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় রাস্তার পাশে। এরপর সাথে সাথেই গাড়ির দরজা আটকে দেয়। ড্রাইভার গাড়ির স্পিড বাড়ায়। মাতাল ছেলেটি ছিটে আয়েশ করে বসে একটি সিগারেট ধরায়। হাতের সাথে একটি কাপড় বাঁধলে দেখলো রক্ত মাখা পায়জামা, যেটা আনিকার পরনে ছিল। ছেলেটি বিরক্ত হয়ে গাড়ির জানালা দিয়ে পায়জামাটি ছুঁড়ে ফেলে দেয়। এরপর ছিটে গায়ে এলিয়ে সিগারেট ফুঁকতে থাকে। জেডি বেশ অনেকক্ষণ যাবৎ সামনের গাড়িটির জন্য বিরক্ত হচ্ছিল, কারণ গাড়িটি ঠিকভাবে চলছিল না। ভীষণ আঁকাবাঁকা হয়ে চলছিল, যার ফলে সে গাড়িটি পাস করে সামনে যেতে পারছিল না। গাড়ি থামতে দেখে সে পাস করতে নিচ্ছিল, তখন ওই চোখে পড়ে গাড়িটি থেকে কাকে যেন ছুঁড়ে ফেলে দেওয়া হলো। জেডি সাথে সাথে গাড়ির ব্রেক কষে। সামনের গাড়িটি আবারও স্টার্ট দিলে জেডি ভুরু কুঁচকে তাকায় রাস্তার পাশে। চোখ আটকায় পরিচিত জামা, যেটা কিছুক্ষণ আগে অনামিকার পরনে ছিল। জেডির বুকটা কেমন যেন করে উঠল। সে ঢোক গিলে নিজেকে বোঝালো, অনামিকা এখানে কি করে আসবে, ও তো বাড়িতে চলে গিয়েছে। জেডি নিজেকে বুঝিয়ে সুঝিয়ে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় মেয়েটির পাশে। উপর হয়ে থাকায় চেহারা দেখতে পাচ্ছে না। দৃষ্টি পড়ল মেয়েটির হাঁটু সমান উন্মুক্ত রক্তাক্ত পায়ের দিকে। জেডি দৃষ্টি সরিয়ে নিল। বুঝেছে বোধহয় অনেক কিছু, বুকটা কাঁপছে কেন যেন। ওনার দিকে চোখ পড়েছে, তাছাড়া সে অনামিকাকে একটু হলেও তো চেনে। পেছন থেকে চেনা তার কাছে খুব একটা কঠিন কিছু না। কিন্তু যেটি মানতে নারাজ, সে নিজেই নিজের সাথে যুদ্ধ করছে। এটা অনামিকা নয়, সে কথা মানাতে। জেরি ঢোক গিলে ধীরে ধীরে বসে পড়ে নিথর হয়ে পড়ে থাকা মেয়েটির দিকে। কাপা ডান হাতটারা ঠেলে মেয়েটির পাশ ফিরিয়ে দিয়ে অনামিকার ভয়াবহ এক বিধ্বস্ত মুখ ভেসে ওঠে। জেডি যেন কারেন্টের শক খেল। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গের ভেতরে জ্বলন্ত উল্কো পিণ্ডির ন্যায় কি যেন ছুটাছুটি করতে লাগলো। স্তব্ধ চোখে চেয়ে রইল অনামিকার ধ্বংসাত্মক মুখপানে। অস্পষ্ট সুরে আওড়ালো, অনামিকা, বোন আমার। দু চোখ ফেটে নোনা জল গড়ালো। হঠাৎই ঝড়ের বেগে এগিয়ে এসে অনামিকার দুই গাল নেড়েচেড়ে ভাঙা গলায় বলতে লাগলো, এই অনামিকা, কি হয়েছে রে তোর? অনামিকা, এই অনামিকা, তোর এই অবস্থা কে করেছে? একবার তোর ভাইয়াকে বল। আমি ওকে বাঁচতে দেব না, শুধু একবার বল, কথা বল অনামিকা। জেডির অসহায়ত্বে ঘেরা কণ্ঠে নিঃশ্বাস থেমে যাওয়া অনামিকা সাড়া দিল না।
যে কিছুক্ষণ আগে তার জেডি ভাইয়াকে চিৎকার করে ডেকেছিল, খুব করে চাইছিল তার জেডির নামে বড় ভাইয়া তার কাছে এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাক। এই তো জেডি এসেছে। জেডি ডাকছে অনামিকাকে, কিন্তু ততক্ষণে সময় ফুরিয়েছে। মেয়েটি যে আর সাড়া দিচ্ছে না। জেডি ডাকছে, খুব ডাকছে, কিন্তু অনামিকা একবারের জন্য শুনতে পাচ্ছে না। জেডি সময় নষ্ট করলো না, তার চোখজোড়া মুছে দ্রুত অনামিকাকে কোলে করে গাড়ি নিয়ে গাড়ির পেছনে ছিটে শুইয়ে দেয়। অনামিকার গলায় পেঁচানো ওড়না খুলে অনামিকার পায়ের দিকটা ঢেকে দেয়। এইটুকু কাজ করতে কত ফোঁটা যে চোখের পানি গড়িয়ে পড়ল সে হদিস নেই। জেডি বিড়বিড় করলো, কিচ্ছু হবে না তোর, জেডি ভাইয়া আছি, শুধু একটু অপেক্ষা কর। এরপর সে দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট দেয়, হাই স্পিডে গাড়ি চালিয়ে কাছে পিঠের এক হাসপাতালের সামনে এসে গাড়ি থামায়। ড্রাইভিং সিট থেকে নেমে এসে গাড়ির সিটে পড়ে থাকা নিথর অনামিকাকে কোলে তুলে নিয়ে এক প্রকার দৌড় লাগায় হসপিটালের ভেতরে। হসপিটালের নিচতলার ফ্লোরে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে চিৎকার করে ডাকে, এই কেউ স্ট্রেচার নিয়ে এসো, আমার বোনের কি যেন হয়েছে, ও কথা বলছে না, কেউ আমার বোনকে একটু দেখে দাও, ওকে সুস্থ করে দাও। জেডির কথায় কত শত অসহায়ত্ব মিশে। সবাই জেডিকে চিনতে না পারলেও বেশিরভাগ মানুষই জেডিকে চিনতে পারছে, বিশেষ করে নার্স ডক্টর। দুজন নার্স দ্রুত একটি স্ট্রেচার নিয়ে আসে অনামিকাকে জরুরি বিভাগে নেওয়ার জন্য। জেডির সাথে অনামিকাকে স্ট্রেচারে শুইয়ে দিলে এলোমেলো ওড়না দ্বারা অনামিকাকে ভালোভাবে ঢেকে দিয়ে তার চোখজোড়া মুছে নার্সগুলোর দিকে চেয়ে ভাঙা গলায় বলে, ওকে নিয়ে যাও ফাস্ট। নার্স দুজন স্ট্রেচার টানে সামনের দিকে। অনামিকার ডান হাত স্ট্রেচার থেকে নিচের দিকে ঝুলে আছে। একজন ডক্টর এগিয়ে অনামিকার হাত ধরে পালস চেক করে নার্স দুটোকে থেমে যেতে বলে। স্যারের নির্দেশ পেয়ে নার্স দুজন থেমে যায়। ডক্টর জেডির দিকে চেয়ে বলে, শি ইজ ডেড। কথাটা শুনতে জেডি বোধ হয় আগের চেয়েও বড়সড় একটা ঝটকা খেলো। বিস্ময় দৃষ্টিতে তাকালো ডক্টরের দিকে। ডেড মানে? ও তো কিছুক্ষণ আগে তাকে জেডি ভাইয়া বলে ডাকছিল। ও কিভাবে মরে যেতে পারে? জেডি তেড়ে গিয়ে ডক্টরের নাক বরাবর ঘুষি মেরে দেয়। চিৎকার করে বলে, ডেড মানে? ওকে মৃত বলার সাহস কোথায় পেয়েছিস তুই? জানিস ওকে? ও এই জ্যাক ড্যালটনের একমাত্র বোন। আর তুই ওকে মৃত বলছিস? কথাটা বলতে বলতে জেডি ডক্টরের মুখে আরেকটি ঘুষি মেরে দেয়। আরও কয়েকজন ডক্টর এগিয়ে এসে জেডির থেকে তাদের সহকর্মীকে সরিয়ে নেয়। জেডির মাথা কাজ করে না। সে দৌড়ে গিয়ে অনামিকার স্ট্রেচারের পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। অনামিকার বাঁ হাত তার দু হাতের মুঠোয় নিয়ে ভাঙা গলায় বলে, অনামিকা, এই অনামিকা, উঠে পড়। তুই জিজ্ঞেস করছিলি না আমি মিথ্যে বলেছি কিনা? আমি স্বীকার করে নিলাম আমি সব মিথ্যে বলেছি। এবার তুইও উঠে এই বেয়াদব ডক্টরকে বল না ও তোর নামে মিথ্যে বলছে। স্বীকার কর তুই বেঁচে আছিস। এই অনামিকা। জেডির কথাগুলো বলতে বলতে অনামিকাকে কয়েকবার ঝাঁকালো, কিন্তু নিথর দেহটা নিজে থেকে এক চুল পরিমাণও নড়ল না। জেরি অনামিকার পাশ থেকে উঠে এসে আবারও সেই ডক্টরের কাছে এসে দু হাত জোর করে বলল, আমি সরি, আর মারবো না আপনাকে, আমার বোনটাকে বাঁচিয়ে দিন না। আমার আর কেউ নেই, আমাকে ভালোবাসার কেউ নেই, শুধু ওই একটু ভালোবাসতো। ও আমার পিছু আসতে গিয়ে কি যেন হয়ে গেল, ওকে একটু বাঁচিয়ে দিন। আমার সব কিছু আপনাকে দিয়ে দেব, শুধু ওকে একবার বাঁচিয়ে দিন। প্রত্যেকে অবাক চোখে জেডির দিকে চেয়ে আছে। মনে হচ্ছে কোনো বাচ্চার খেলনা হারিয়ে যাওয়ায় সে আবারও সেই খেলনা ফিরে পাওয়ার আবদার করছে। জেডি কারো সাড়া না পেয়ে আবারও দৌড়ে অনামিকার কাছে এসে বসে। এইবার হঠাৎ চোখে পড়ে অনামিকার ফর্সা গাল বরাবর লাল দাগ। ব্যথাযুক্ত বুকে আরো তীব্র ব্যথায় চিনচিন করে উঠল। সে খুব উপলব্ধি করলো কিছুক্ষণ আগে যে আদুরি বোনটা তার পিছু পিছু ছুটছিল ভাইয়া ভাইয়া বলে, সে আর তাদের মতো নিঃশ্বাস নিচ্ছে না। যে তার কাছে ছুটে আসছিল তার বলা কথাগুলোকে মিথ্যে প্রমাণ করতে, সে আর আসবে না। কখনো চোখ মেলে তাকাবে না, জেডি ভাইয়া বলেও ডাকবে না। ছেলেটা কেমন বাচ্চাদের মতো শব্দহীন কেঁদে উঠল। অনামিকার হাত তার দু হাতের মাঝে নিয়ে অনামিকার হাতে কপাল ঠেকিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো, একটা থাপ্পড়ই তো মেরেছিলাম, এর জন্য একেবারে ছেড়ে চলে গেলে? মিথ্যে মিথ্যে বলেছিলাম আর জেডি ভাইয়া বলে কানের বারোটা বাজাতে না বাজাতে, আর তুই সত্যি সত্যি সেই ডাক মুখে না নিতে একেবারে হারিয়ে গেলি। আমাকে তোর মতো করে কেউ বিশ্বাস করে না অনামিকা, কেউ তোর মতো করে বোঝে না, কেউ আর আমাকে ভালোবাসে না। শুধু তুই এত কিছুর পরেও আমার কাছে আসছিলি। কেন এসেছিলি? জানতিস না আমার ভাগ্য কেমন? পোড়া ভাগ্য আমার। তাই দূরে ঠেলে দিলাম। তুই সেই ভাগ্যে কেন পা রাখতে ছুটে এলি? কেন এত দুঃখ নিয়ে এই দুনিয়া ছাড়লি? এতটুকু বলে জেডির কথা জড়িয়ে আসে সে যে ছেলেটা কিছুক্ষণ আগে অনামিকাকে বলল সে নাকি নিজের স্বার্থের জন্য অনামিকাকে মারতেও পারবে।
যার ভাইয়া ডাক শুনে কত বিরক্তি প্রকাশ করেছিল, সে নেই বলে এখন তার কত আহাজারি। জেরির মনে পড়ে কিছুক্ষণ আগে অনামিকা তার পিছু পিছু ছুটছিল বলে সে মেয়েটিকে উল্টাপাল্টা কথা বলে থাপ্পড় মেরেছিল। কথাটা ভাবতে জেরির আরো দমবন্ধ লাগলো। অসহায় কণ্ঠে আওড়ালো, আমি আর মারবো না তোকে অনামিকা, এবার তো সব কথা শুনবো, তোর পাশে বসবো, তোকে একটি সুখের সংসার গিফট করব, আমি তোর বিয়ের জন্য কত কিছু কিনে রেখেছি, দেখবি না সেসব? অরুণ তোকে বিয়ে করার জন্য অপেক্ষা করছে, তুই না অরুণকে অনেক ভালোবাসিস? প্লিজ ফিরে আয়। কথাগুলো বলতে বলতে জেডির দু চোখ বেয়ে অশ্রু, অজস্র অশ্রু গড়ায়। জেডির একটি কথায়ও চিরদিনের জন্য ঘুমিয়ে যাওয়া স্ট্রেচারে পড়ে থাকা অনামিকার কানে গেল না। সে তো নিশ্চিন্তে ঘুমিয়ে, যে ঘুমে ঘুমন্ত ব্যক্তি কখনো বিরক্ত হয় না, আর না তো ঘুম ভাঙে, কেবল তার ঘুম সবাইকে কাঁদিয়ে ছাড়ে। দুপুরের পরপর আকাশ একটি ফাঁকা রাস্তার পাশে এসে বসে। সে মূলত নিয়াজের বাড়ি থেকে ফিরল। সে সৌম্য, সন্ধ্যা, সৃজন সবাই বাড়ি গিয়েছিল নিয়াজের দাফন কার্য সম্পূর্ণ করতে। নিয়াজের কবর দেওয়া শেষে আকাশ সেখান থেকে বেরিয়ে এসেছে। বারবার নিয়াজের হাসি মুখটা ভেসে উঠেছে। যে ছেলেটার মুখে কখনো দুঃখের ছাপ দেখেনি, যাকে দেখেছে সব সময় দুঃখ চাপা দিয়ে হাসতে। সে আজ একটা বার চোখ মেলে তাকায়নি, একটা বারও কারো সাথে কথা বলেনি। নিয়াজের খাটিয়ার মাথার কাছে বসে সৃজনের সেই ডাক, সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। ছোট্ট সৃজন নিয়াজের খাটিয়ার উপর ঝুঁকে তার ডান হাত দিয়ে নিয়াজের মুখে বুলাচ্ছিল আর বলছিল, খিয়াজ মামা উঠো, খিয়াজ মামা উঠো বলছি, সবাই শুধু কাঁদে, তুমি উঠো, তাইলে আল কায়েও কাঁদবে না। উঠো খিয়াজ মামা, তুমি শুধু ঘুমাচ্ছ কেন? আমাকে জিলি কিনে দিবা না? উঠো খিয়াজ মামা, উঠো উঠো। এভাবে কত শতবার ডাকতে ডাকতে এক পর্যায়ে ছোট্ট সৃজন ক্লান্ত হয়ে হতাশ হয়ে কেঁদে দিয়েছিল। যে নিয়াজ সৃজনকে দেখলে দূর থেকে ছুটে আসতো, দেখা হলেই দু হাত ভর্তি সৃজনের দু হাত জেলি দিয়ে ভরে দিত। সে আজ সৃজনের এত এত ডাক উপেক্ষা করে কেবল শুয়ে রইল। সৃজনের কান্নার আওয়াজও তাকে বিন্দুমাত্র টলাতে পারল না। আকাশ ডান হাত দিয়ে ঝাপসা চোখ মুছে নিল। তখনই সেখানে জেডি অনামিকাকে তার কোলে করে নিয়ে আসে। আকাশের পাশ বরাবর হাঁটু গেড়ে বসে মৃত অনামিকাকে শুইয়ে দেয় রাস্তার পাশে। মৃদু শব্দ পেয়ে আকাশ বাদিকে ঘাড় ফেরায়। চোখে পড়ে জেডি হাঁটু গেড়ে বসে তার দিকে মলিন মুখে চেয়ে আছে। আকাশ দৃষ্টি ফিরিয়ে নিতে চাইলে চোখে পড়ে মাটিতে কাউকে শুইয়ে রেখেছে। পুরো শরীর একদম সোজা, যেন কোনো মৃত মানুষ। মুখ থেকে পা পর্যন্ত ঢেকে রাখায় আকাশ দেখতে পায় না। আকাশ দৃষ্টি উঠিয়ে জেডির দিকে তাকালো। জেডির নিজ দৃষ্টি এখনো আকাশের দিকে। আকাশ ঢোক গিলল। সে দ্রুত এগিয়ে এসে বাঁ হাতে মাথা থেকে ঢেকে রাখা ওড়না টান মেরে সরিয়ে দেয়। দৃশ্যমান হয় অনামিকার বিধ্বস্ত মুখখানা। মেয়েটির মুখের চারপাশে অসংখ্য জায়গায় ক্ষত, ক্ষত গলার দিকে। আকাশের বুকটা ধক করে উঠল। এ তো আনিকার বোন। হয়তো আনিকার বোনের সাথে তার দহরম সখ্যতা ছিল না, কিন্তু মেয়েটি তার বান্ধবীর ছোট বোন, সম্পর্কে তারও ছোট বোন। সিমুর থেকে কমভাবে দেখে না সে মেয়েটিকে। সবচেয়ে বড় কথা, মেয়েটির সাথে আর কদিন পর অরুণের বিয়ে হওয়ার কথা ছিল। বান্ধবীর বোনের পাশাপাশি বন্ধুর বউ বলা যায়। মেয়েটির বয়স কি খুব বেশি? শিমুর চেয়ে বড় জোর ১-১.৫ বছরের বড় হতে পারে। সেই মেয়েটির অবস্থা এমন কেন? আকাশ কাপা ডান হাতটা এগিয়ে নিয়ে অনামিকার নাকের কাছে ধরলে বুঝলো নিঃশ্বাস পড়ছে না। আকাশ কেমন স্তব্ধ হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটির সাথে অনেক খারাপ কিছু হয়েছে। আকাশ দৃষ্টি উঠিয়ে জেডির দিকে তাকালো। ঢোক গিলে বলে, ওর এই অবস্থা। মাঝখান থেকে জেডি বলে ওঠে, আমি করেছি। কথাটা শুনে আকাশের মনে হলো তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে এক ধরনের চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। বিস্ময় দৃষ্টিতে তাকালো জেডির পানে। আকাশের দৃষ্টি দেখে জেডি হঠাৎই শব্দ করে হেসে ফেলল। পান খোলা হাসিতে মেতে উঠল, যেন সে এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আকাশ নির্বাক, অপলক চেয়ে চোখে চেয়ে রইল জেডির পানে। মিনিট দুই পর জেডি নিজেকে সামলে রাস্তায় পা ছড়িয়ে বসলো। এরপর বলে, এত অবাক হওয়ার কি আছে এভিজান? অরুণ আর আমি একে অপরের শত্রু, আর শত্রুর উঠবি তো আমার শত্রুই হবে, বন্ধু তো হবে না। তাই এই কাজ করে ফেললাম আর কি। এবার অরুণ অনেক দুঃখ পাবে, আমি ঠিক করিনি এভিজান। জেডির বলা কথাগুলো শুনে আকাশের বুকে চিনচিনে ব্যথা বাড়ল। চোখের কোণ দুটো
ভিজে উঠল। এই একটা মানুষ কতগুলো মানুষকে মেরেছে, তাদের প্রত্যেকের থেকে সুখ কাটতে কাটতে কোথায় এসে ঠেকেছে। আকাশ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ঢোক গিলে থেমে থেমে বলে, তুই না ওকে বোন ভাব। মাছ থেকে জেডি হেসে বলে, মিথ্যে মিথ্যে বোন ভাবতাম, এটুকুও বুঝিসনি? আকাশের ভীষণ দমবন্ধ লাগলো, মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরেছে। আকাশ হাঁসফাঁস করে ওঠে। এটা সেই জ্যাক যে তাদের কাউকে দুঃখ দেওয়ার কথা কল্পনাও করতো না। এটা সেই জ্যাক কি করে হয়? আকাশ ঝাপসা চোখে চেয়ে বলে, তুই এতটাও অমানুষ কবে হয়ে গেলি জ্যাক? জেডি হাসলো। হাস্যোজ্জ্বল মুখের চাপা পড়া বিধ্বস্ত মুখে একবার হাত বুলিয়ে বলে, আমি মানুষ কবে ছিলাম এভি? তোর মা যে আমাকে পছন্দ করতো না, এর পেছনে কিন্তু খুবই সুন্দর আর যুক্তিগত একটি কারণ ছিল। যে ছেলে একটা মাছি মারতে পারতো না, তাকে আমি মানুষ মারতেও শিখিয়েছি। কোনো মাই এটা মানতে পারবে না। তোর মাও পারেনি। আর আমিও তোর সো কল্ড এত ভালো মাকে মানতে পারিনি। আকাশ কম্পিত কণ্ঠে বলে, এজন্যই আমার মাকে সত্যি সত্যিই মেরে দিলি? জেরি ঘাড় চুলকায় আর হেসে বলে, হুম, দিলাম। মুহূর্তে আকাশের রক্ত গরম হয়ে উঠল। সে অপর পাশ থেকে উঠে এসে জেডিকে টেনে ধাক্কা দিয়ে জেডির উপর উঠে তার দিকে সামান্য ঝুঁকে আকাশের দু হাতে যত শক্তি ছিল সর্বশক্তি দিয়ে জেডির গলা চেপে ধরে। জেডির চোখ দুটো বড় বড় হয়ে যায়, তবে তার বাঁচার তারা দেখা গেল না। আকাশের ভাবটা এমন যেন আজ এক্ষুনি সে জেডিকে গলা টিপে মেরে ফেলবে। এতটাই শক্তি খাটিয়ে জেডির গলা চেপে ধরেছে, অথচ আকাশের টকটকে লালিত চোখ, দু চোখ বেয়ে অশ্রুকণা ঝরে জেডির মুখের উপর পড়ে। জেডি স্থির দৃষ্টিতে কেবল আকাশের দিকে চেয়ে রইল। এক পর্যায়ে এসে হঠাৎই আকাশের হুঁশ ফিরে সে দ্রুত জেডির গলা থেকে হাত সরিয়ে নেয়। বিচলিত কণ্ঠে বলে, ঠিক আছিস জ্যাক? জেডি চোখ বুজে সামানে কাশছে। ব্যথায় বাম চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা নোনা পানি রাস্তায় গড়িয়ে পড়ে। আকাশ কথা শুনে একটু হাসল বোধহয়, যা অতি সূক্ষ্ম। জেডির সূক্ষ্ম হাসি আকাশের চোখে পড়ে। সে জেডির দিকে চেয়ে শক্ত গলায় বলে, মৃত্যুর দোরগোড়ায় এসে দাঁড়ালে মানুষের বুঝি এতটাই অধঃপতন হয়? জেডি চোখ মেলে আকাশের দিকে তাকায়, মৃদু হেসে বলে, হয়তো। আকাশের পুরো শরীরে কি যেন ছুটাছুটি করতে লাগলো, যার ফলে তার রাগ তরতর করে বাড়ল। অর্থপর রাগান্বিত স্বরে বলে, জীবনে অনেক খুন করেছি, কিন্তু ততটা বীভৎসভাবে কখনো করিনি যতটা বীভৎসভাবে তোকে খুন করব। বি রেডি। কথাটা বলে আকাশ উঠে দাঁড়ালো। এরপর গটগট পায়ে উল্টো দিকে কয়েক পা এগিয়ে গিয়ে কাউকে কল করে এখানকার লোকেশনে দিয়ে একটি অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। 5 মিনিটের মাথায় একটি অ্যাম্বুলেন্স এসে এখানে থামে। অনামিকার বডি অ্যাম্বুলেন্সে ওঠানো হলে আকাশ অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। পিছু ফিরে তাকায় জেডির দিকে। জেডি এতক্ষণ একপাশে দাঁড়িয়ে মলিন মুখে অনামিকাকে দেখছিল। মাত্র আকাশের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। আকাশ পুরোপুরি জেডির দিকে ফিরে তাকালে গলায় ঝুলানো চেন আর ডান হাতে বিদ্যমান চেন দুটো দু দু হাতে দুটো টেনে ছিঁড়ে ফেলে। আর হাত আর দুই জায়গায় ই ছিঁড়ে একটি চিড়ে গেল বোধ হয়। তবে আকাশের সেদিকে খেয়াল নেই। সে জেডির দিকে চেয়ে ছেঁড়া চেন দুটো জেডির মুখে ছুঁড়ে মারে। চেনের ছেঁড়া অংশগুলো জেডির মুখে এসে লেগে সেগুলো চারিদিকে ছিটিয়ে যায়। আকাশ জেডির দিকে চেয়ে বেঁধে আসা গলায় বলে, এর চেয়েও জঘন্যভাবে আমাদের বন্ধুত্ব তুই নিজে হাতে ভেঙেছিস। তোর কোনো ক্ষমা নেই। এসব জঙ্গল আমাকে আর সেকেন্ড টাইম দিবি না। অবশ্য দিতে পারবিও না, কারণ তোর মৃত্যু নিশ্চিত। এতটুকু বলে আকাশ একটু থামলো। এরপর ঝাপসা চোখে চেয়ে ডান হাতের এক আঙ্গুল দ্বারা বুকে তাক করে দেখায় আর ভাঙা গলায় বলে, যে হাতে একদিন তোকে এই বুকে আগলে নিয়েছিলাম, সেই হাতেই তোকে আজ খুন করতে হবে। আল্লাহ এমন দিন আমার শত্রুকেও না দিক। কথাগুলো বলে আকাশ আর দাঁড়ালো না। উল্টো ঘুরে শার্টের ডান হাতা দিয়ে চোখ মুছে নিয়ে বড় বড় পায়ে এগিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে উঠে বসে। একজন লোক অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দিলে অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। জেডির দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। যতক্ষণ অ্যাম্বুলেন্সটি দেখা গেল ততক্ষণ শুধু সেদিকে চেয়ে রইল। একসময় অ্যাম্বুলেন্সটি মিলিয়ে গেল। জেডি ধীরে ধীরে বসে পড়ে। রাস্তায় ছিটিয়ে থাকা চার টুকরো হয়ে যাওয়া চেন কুড়িয়ে একসাথে করে দু হাতের মুঠোয় নিল। সেম দুটো চেন তার গলায় আর হাতে আছে। প্রতিটি চেনের মাঝখানে দুটো করে অক্ষর লেখা, এজে, যেটা আকাশ আর জেডির নামের প্রথম দুটো অক্ষর। সেম ডিজাইনের
চেন ৪টে জেডি বানিয়েছিল। ২টো নিজের জন্য আর ২টো আকাশের জন্য। এর আগে যতবার ঝামেলা হয়েছে আকাশ এগুলো খুলে ফেলতো। আজ একেবারে ছিঁড়ে ফেলল। আকাশের বলা সেই কথা বারবার কানে বাজলো, এর চেয়েও জঘন্যভাবে আমাদের বন্ধুত্ব তুই নিজে হাতে ভেঙেছিস। জেডি বাচ্চাদের মতো চেনগুলো জোড়া লাগাতে চাইলো, কিন্তু পারল না। বারবার ঝাপসা চোখ জোড়া মুছলো আর চেষ্টা করতে লাগলো, কিন্তু সে বরাবরই ব্যর্থ হলো। খণ্ডিত হওয়া চেনগুলোর দিকে চেয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে ধরা গলায় বলে, তুই আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিস, এই চেনগুলোর মতোই আর বোধ হয় কখনো আমাদের বন্ধুত্ব জোড়া লাগবে না রে অভিযান, কারণ আমার মৃত্যু নিশ্চিত। জানি আমাকে মারতে তোর ভীষণ কষ্ট হবে, তবে এই শেষবার তোকে সেই কষ্টটুকু দিতে চাই। কথাগুলো বলে জেডিও তার অসহায়ত্বের ঘেরা দৃষ্টি চারদিকে ঘোরালো। মনে হলো একপাশে তার হাস্যোজ্জ্বল সন্ধ্যা দাঁড়িয়ে আছে, আরেক পাশে তার প্রিয় এভিযান, আরেক পাশে তার বোন অনামিকা। সবার মুখে খুশির ঝিলিক, সবাই হাসছে তার দিকে। এককালে জেডির জীবন ঠিক এমনটাই ছিল। তাকে তার সন্ধ্যাপান খুব চাইতো, ভীষণ ভালোবাসতো তার এভিযান। আর অনামিকা করতো দুষ্টুমি, কিন্তু আজ সবাই হারিয়ে গেছে তার জীবন থেকে। জেডির ছটফট লাগলো, ঝাপসা চোখ দুটো তৃষ্ণার্ত ব্যক্তির ন্যায় ছোটাছুটি করছে। খুঁজছে তার হারিয়ে যাওয়া দিনগুলো, খুঁজছে হারিয়ে যাওয়া মানুষগুলোকে। কিন্তু কেউ কোথাও নেই, সব কেমন নিস্তব্ধ হয়ে রইল। জেডি ঝাপসা মলিন দৃষ্টিজোড়া নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এলোমেলো পায়ে উল্টো পথে হাঁটতে লাগলো, মাথা তুলে একবার তাকালো মেঘলা আকাশ পানে। ঠোঁটের কোণায় বিষাদে ঘেরা একটি সূক্ষ্ম হাসি ফোটায়, অথচ দু চোখের অশ্রুতে ভরপুর। সেই দৃষ্টি আকাশপানে রেখেই হঠাৎই বিড়বিড় করে আওড়ালো, সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো পানেশ হয় না। তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? চলবে ইনশাআল্লাহ।